Let me welcome you, Masum Billah. Masum Bhai, I'm really honored as well as privileged. I believe that it is not really easy to find you always closer. I'm privileged. I find you always closer. Thank you. My pleasure. Yes, we are honored. As I said a few minutes back, that this is a project, informal project, where we wanted to record the prominent constitutional law researchers and have a kind of informal interview to make things recorded. For example, how did you learn, what makes you interested, and why did you give your best effort in constitutional law, why the challenges are still available, and how those to be addressed in the given change situation. These are the topics we'll be covering as a whole. Let me give a intro for the sake of this record, as the listeners will be, I believe, will be eager to learn, will be asking for knowing, for investigating. Masum Billah is a law teacher. Definitely, he is from Rajshahi University, as I am much familiar with him for a long. That is the point. He studied law later on in New Zealand. He had his PhD in the area of land law. He's a dedicated researcher. No doubt he's one of the prolific writers. I'll be telling he is continuously writing and publishing. He has visited several countries. He had communicated. He always intervened with the regular things. He's a fan of literature. I know this is a special day today, 26th November, Abul Hassan's death anniversary, and Masum Billah is a fan of Kobi Abul Hassan, as you know, poet Abul Hassan. I was remembering that we are having a session on 26th November. Let's get into Masum Bhai. As you know, we are going to share this record to the students of constitutional law. So let me start with this. And pardon my name that is written in Bangla, I couldn't arrange it, as we are sharing that. What particularly made you interested to explore constitutional law? Let us start with this. স্যার, অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমার সঙ্গে তুমি কিছু কথা বলছো, এবং আমারও সুযোগ হলো আমাদের মধ্যকার যে ভাবনা, সেই ভাবনাটা সহভাগ করে নিতে পারছি। দেখো, আমি ভেবে দেখেছি পরে, জন্মের বহু পরে, যে আমি যখন জন্ম নিয়েছি তখন বাংলাদেশে সামরিক শাসন। সেই জন্য সম্ভবত আমার কান্নাটা একটু বেশিই ছিল, কি এক অগণতান্ত্রিক পরিবেশে জন্ম নিলাম। আর 90-এর দশকের শুরুতে যখন আমার রাজনৈতিক মানসপট গড়ে উঠছে, তখন আমরা দেখলাম যে আমি সবে হয়তো বাজারে যাওয়া শিখেছি, এরশাদের নাম শুনি টেলিভিশনে যে তার পতন হয়েছে, তারপরে 8 দলীয় জোট, 7 দলীয় জোট, তারপরে 91-এর নির্বাচন, এইসব শুনতে পাই, কিন্তু ঠিক বুঝতে পারি না। তো দেখলাম যে কিছু লোক মিছিল নিয়ে যাচ্ছে এবং মিছিলে কিছু লোক স্লোগান দিচ্ছে। স্লোগানটা হচ্ছে এরকম যে যাবো 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 রে, লিডিং যে ভয়েস সেটা বলছে, আর যারা মানুষজন তারা বলছে সংসদে যাবো রে। আবার যিনি লিড দিচ্ছেন তিনি বলছেন যে আসাদ ভাইয়ের ঘাড়ে চড়ে, আর মানুষজন বলছেন সংসদে যাবো রে। তার মধ্যে মানুষজন, এত মানুষ, একজন মানুষ তাদের আসাদ ভাই তার মানে ঘাড়ে চড়ে সংসদে যাবে, মানে সেই সংসদটাই বা কি, আর এত মানুষ একজনের ঘাড়েই বা চড়বে কেমন করে। এই যে ভাবনাটা আমাকে মানে স্ট্রোক মি ভেরি মাচ। তারপরে বহুত বছর পরে, ধরো যে 1998 সালে বা 99 সালে যখন আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র হলাম, বিশেষ করে সেকেন্ড ইয়ারে আমাদের কনস্টিটিউশনাল ল পড়া, সেইখানে দেখলাম যে আমাদের যে সংবিধান নামে যে আমাদের একটা সাদা বই আছে, দলিল আছে, সেখানে 7 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। বা আমরা এর আগে দেখেছি যে দেওয়ালে লেখা রয়েছে যে বুলেট নয় ব্যালটই সকল ক্ষমতার উৎস, কিন্তু আসলে কথাটা হচ্ছে যে জনগণ ক্ষমতার মালিক, এই কথাটা লেখা। তাহলে আমি বুঝলাম ওই যে 91 সালে লোকজন সংসদে যেতে চেয়েছিল, তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তারা সংসদে গিয়ে এক্সারসাইজ করতে চেয়েছিল, কিন্তু সবাই তো যেতে পারে না, সুতরাং একজন প্রতিনিধির মাধ্যমে যেতে হয়।
সেই কথাটাই দেখো কি অদ্ভুত সুন্দরভাবে 7 নম্বর অনুচ্ছেদে বিধৃত আছে। তখন আমি ইন্টারপ্রেট করলাম যে মানুষের ক্ষমতা অনুশীলন করার যে সহজাত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাই কিন্তু আমাদের ফর্মালি 7 নম্বর অনুচ্ছেদে বলা। তো এইখান থেকে বলতে পারো যে আমার কাছে কনস্টিটিউশনাল ল প্রথম আমাকে স্ট্রাইক করলো। তো বলতে গেলে যে মানে কি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, অর্থাৎ সাংবিধানিকতাবাদ, সংবিধানের প্রতি ভালোবাসা আইন পড়ার বহু আগেই আমার মধ্যে এটা লুকিয়েছিল, সেটুকুন বলতে পারি। ধন্যবাদ মাসুম ভাই। এবং আমার ধারণা যে তুমি আইন পড়ার পাশাপাশি যে সাহিত্যে এবং কাব্যে আগ্রহ রাখো, সেটাও আইনের এই বিশেষ শাখাটিকে আরো সমৃদ্ধ করছে ক্রমাগত। আমরা কথোপকথনের মধ্যে নিশ্চয়ই সেসবের প্রতিফলন দেখতে পাবো। একটা একটু যদি এগিয়ে নিই আমাদের কথোপকথন মাসুম ভাই, যে সংবিধান যখন তুমি সেকেন্ড ইয়ারে পড়তে, তখন পড়ার চ্যালেঞ্জেস কি কি ছিল এবং সেটা তুমি কিভাবে ওভারকাম করেছিলে? রাইট, দেখো এই সংবিধান পড়ার জন্য একটা দম লাগে, হ্যাঁ, একটা দম বা একটা কি বলবো যে তেজ লাগে। আমাদের যেটা অসুবিধা ছিল যে একটা আদর্শ বই কি পড়বো এরকম একটা স্বাভাবিকভাবেই ছিল। তখন রাজশাহীর মতো জায়গা, আমাদের তো তখন তুমি নিজেও জানো যে ইন্টারনেট ওইভাবে হয়নি, এমনকি ফোনও তেমন ভাবে হয়নি। আমাদের সামনেই যে বইগুলো ছিল হয়তো আমাদের স্যারেদের লেখা, অথবা ব্যারিস্টার আব্দুল হালিমের লেখা, বা অলরেডি মাহমুদুল ইসলামের বই বাজারে এসেছে, কিন্তু মাহমুদুল ইসলামের বই এত লয়ারলি ওয়ে অফ প্রেজেন্টেশন সেখানে রয়েছে, হয়তো একজন নোভাইস একজন স্টুডেন্টকে খুব বিহ্বল করে ফেলতে পারে। তো এরপরেও আমার মনে আছে যে এই তখনই আমি ঢাকাতে চলে আসতাম যে নতুন কিছু পাওয়া যায় কিনা, এমনকি একটা বই কিনতে আমি ঢাকা এসেছি এরকম ঘটেছে। আবার ধরো যে আমার ওই স্বাধীনতার ঘোষণাপত্রের একটা নির্দিষ্ট বাক্য হুবহু লাগবে, ঠিক আছে, বা তখন আমি কোথায় যাই, আমি চলে গেলাম শহীদ স্মৃতি সংগ্রহশালা আমাদের রাজশাহী ইউনিভার্সিটির। ওইখানে স্বাধীনতার ঘোষণাপত্রের যে মূল দলিল সেটা আছে টানানো। সেখানে শেষের প্যারাগ্রাফের দিকে একটা রেফারেন্সের জন্য গেলাম। এই যে যে মানে ভেতরের যে একটা তাগিদ, ভেতরের যে একটা আকাঙ্ক্ষা, যে একটা বাক্যকে শুদ্ধতম ভাবে, একটা রেফারেন্সকে শুদ্ধতম ভাবে আমার ব্যবহার করার জন্য যে রানিং আউট অফ দ্য বক্স যেতে হবে, সেটা আমি গেলাম। অথবা এটা যদি আমি না পারতাম, আমার কাছে যে বইটাই আছে আমি ওইটাই পড়ি, আমি ওই ব্যারিস্টার আব্দুল হালিমই পড়ি, অসুবিধা নেই আমার। কিন্তু আমার বন্ধুটা তো সেই বইটাই ঠিক মতন পড়ছে না। বা মাহমুদুল ইসলামের বইটাতে যে কুদরতি ইলাহি পনির ভার্সেস বাংলাদেশ মামলার যে একটা বিশ্লেষণ দেওয়া আছে, বা 8th অ্যামেন্ডমেন্টের যে প্রত্যেকটা জাজ কি বলেছেন এবং তার ভিউজ গুলো যে কন্ট্রাস্ট করা আছে, ওইটাই আমরা কতজন খুঁজে দেখতে পারিনি। কারণ আমাদের মনে হতো যে এখন ওই সময় পড়তে, তখন হ্যাঁ, পড়ার বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলতে, যা পড়তে শিক্ষকরা কি কমপ্লিমেন্ট করতেন? তোমার ইন্টারাকশন লেভেলটা কেমন ছিল, বা এটা দরকারি কিনা? সেটা সেটা খুবই দরকারি। শিক্ষকদের একটা নোট অফ অ্যাপ্রিসিয়েশন একটা ছাত্রের বুকের ছাতি একেবারে আকাশ অবধি পর্যন্ত নিয়ে যেতে পারে। আমাদের সেকেন্ড ইয়ারে যে সকল শিক্ষক সাংবিধানিক আইন পড়িয়েছেন, সত্যি বলতে কি আমরা তখনও সাংবিধানিক আইনের প্রতি ওইভাবে তাগিদ বোধ করিনি। সুতরাং শিক্ষক প্রসূত যে উৎসাহ, সেটা আমার সেকেন্ড ইয়ারে আসেনি, সেটা এসেছে আরো পরে। সেটা এসেছে 4th ইয়ারে, যখন আমরা এনামুল জহির স্যারের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল পড়েছি। বিকজ তুমি জানবে যে কনস্টিটিউশনাল ল এর বাস্তবিক প্রয়োগই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল। তো যখন অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর মাধ্যমে কনস্টিটিউশনাল ল এর মূল স্বরূপ আমরা জানতে পারলাম, তখন এর নানান সৌন্দর্য নিয়ে সাংবিধানিক আইন আমাদের সামনে এসে হাজির হলো। বিশেষ করে এনামুল জহির স্যার তখন এই ইন্টারনেটের অ্যাবসেন্সের যুগে ওই যে যে কেস ল গুলো তিনি বোর্ডে লিখতেন, এবং খুব সংক্ষেপ একটা শব্দ দিয়ে বা দুইটা শব্দ দিয়ে তিনি এমন ভাবে টান দিতেন যে প্রত্যেকটা কেসের যে মূল আর্গুমেন্ট বা মূল থিম, এমনকি ইমোশনাল অনেকগুলো পয়েন্টও, ইনক্লুডিং ইনক্লুডিং দি নেমস অফ দি জাজেস। বিশেষ করে আমি বলবো যে ডক্টর মহিউদ্দিন ফারুক
ভার্সেস বাংলাদেশ মামলার কেসের যে জাজরা রয়েছেন তাদের প্রত্যেকের যে ভিউ আলাদা রয়েছে। জাস্টিস মুস্তফা কামাল, জাস্টিস এটিএম আফজাল, জাস্টিস লতিফুর রহমান, এদের যেসব ভিউগুলো আলাদা আলাদা করে লিখে লিখে প্রকাশ করা, এইটা আমাদের সংবিধান যে প্রো পিপল তার একটা রূপ তৈরিতে সাহায্য করেছে। আর এর আগে যেটা করেছে 8th অ্যামেন্ডমেন্টের যে জাজরা ছিলেন সেই জাজরাও দেখো পরবর্তীকালে তাদের স্বনাম খ্যাত জাজ, এবং প্রত্যেকেই পরবর্তীকালে চিফ জাস্টিস হয়েছেন, ল কমিশনে থেকেছেন, এমনকি সরকারের প্রধান পর্যন্ত হয়েছেন। জাস্টিস বদরুল হায়দার চৌধুরী প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন 91-এ, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, পরবর্তীকালে রাষ্ট্রপতি, জাস্টিস লতিফুর রহমান তত্ত্বাবধায়ক জাস্টিস হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তাই না? জাস্টিস এটিএম আফজাল চিফ জাস্টিস হয়েছেন। সো এই যে কেস ল গুলো আলাদা সুন্দর করে পড়া, এইটা আমাকে সংবিধানের প্রতি আগ্রহী করে তুলেছে। এবং বলতে গেলে যে তুমি বললে যে কি কি অসুবিধার সম্মুখীন, ওই বইয়ের যে অনুপস্থিতি, এটা আমরা এই মামলা পড়ে এর যে অভাব সেটা দূর করেছিলাম। আমার মনে আছে যে আমি প্রায় আজকের ক্ষেত্রে এটা খুব অস্বাভাবিক শোনা হবে, প্রায় ধরো 400 কেস অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের আমি সাল সহ মুখস্থ রাখতে পারতাম। জহির স্যার এটা শিখিয়েছিলেন ছোট ছোট কার্ড করে। ধরো যে প্লেন্টিফ নাম, তারপরে হচ্ছে ডিফেন্ডেন্টের নাম, সাল এবং সাইটেশন, আর ছোট 2-3টা শব্দে তাদের নাম, এরকম কার্ড করে পকেটে রাখা বা টেবিলের উপরে রেখে দেওয়া, সেটাকে সবসময় বহন করে চলা, এবং সেটাকে একটা ফুলের মালার মতন গেঁথে রেখা, এই স্ট্র্যাটেজি গুলো অবলম্বন। সিরিয়াসলি নিয়েছিলে পড়াটাকে, তাই তো? সিরিয়াসলি নিয়েছিলে, হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু আমি একই সঙ্গে একটা জিনিস জানতে চাই যে ধরো যে ওই সেকেন্ড ইয়ারের এন্ডে খুব সিরিয়াসনেসটা তৈরি হলো না শেখার জগতে, হয়ও না অনেকের ক্ষেত্রে। আস্তে আস্তে আমাদের যে শিক্ষক ছিলেন সকলে সে শিক্ষক নাও হতে পারে, বা কারো খুব দারুণ শিক্ষকও হতে পারে, কিন্তু সেই প্রক্রিয়াকে আমরা অগ্রাহ্য করতে চাচ্ছি এই ইন্টারনেটের সুবিধা নিয়ে। মানে তুমি ধরো ওদের সরাসরি যাদের সাথে এই কথাটা হবে তাদের শিক্ষক না হলেও তাদের সামনে উপস্থাপিত, তো তখন তো এই অবস্থায় ইন্ডিভিজুয়াল কিভাবে আসলে নিজেকে ফ্যাসিলিটেট করতে পারে, নিজেকে তার শিক্ষক নাই আর, এই যে এই দুনিয়ায় আসলে সে শিক্ষক নির্বাচন করতে পারেন। হ্যাঁ, তিনি শিক্ষক নিয়ে নিবেন অন্যখান থেকে, অন্য বিশ্ববিদ্যালয়ে, তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছে কিন্তু আরেকজন সে ফর এক্সাম্পল চিটং বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র, তার কাছ থেকে শিখবেন। বা জসিম যেমন রয়েছেন চিটগংয়ে, থাকছে লন্ডনে, কিন্তু ধরা যাক মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র তার কাছে পড়তে পারেন, বা ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র তার কাছে পড়তে পারেন। মিনিং যে এটা অনেক বেশি এখন ছড়িয়ে গিয়েছে এই পার্টিকুলার ইস্যুতে, যে শিক্ষক ছাত্রই নির্বাচন করতে পারে এখন, এবং সেটার জন্য তাকে আসলে তুমি কিভাবে গাইড করবে? দুইটা জিনিস, মানে ইন অ্যাবসেন্স অফ এ ভেরি ডিনামিক টিচার, একটা গোপন সম্পদের অনুসন্ধান পাওয়া লাগে একজন ছাত্রের। ধরো প্রচলিত সময়ের চেয়ে অগ্রগামী কোনো একটা বইয়ের সন্ধান তোমাকে পেতে হবে, সেইটা তোমাকে আলাদা করে ফেলবে। যেমন আমার হাতে পৌঁছলো ওই সেকেন্ড ইয়ারে যে গল্পটা করছিলাম তোমাকে, গ্ল্যানভিল উইলিয়ামসের একটা ছোট্ট বই, নাম লার্নিং দ্য ল। এই বইটা নীলক্ষেতের বাজারেও পাওয়া যায়। ধরো যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, হঠাৎ করে চোখে পড়লো যে লার্নিং দ্য ল, গ্ল্যানভিল উইলিয়ামস। হ্যাঁ, বইটা ইংল্যান্ডের ছেলে মেয়েদেরকে ফার্স্ট ইয়ারে পড়ায় একেবারে, যে গুরুত্ব দিয়ে কথা বলে। হ্যাঁ, আইনকে আমি কিভাবে পড়বো, যে হাউ টু রিড এ কেস, হাউ টু রাইট এ কেস, হাউ টু সাইট এ কেস। বিশ্বজিৎ স্যার একবার আমাকে ডেকে বললেন যে তুমি যে 54টা কেস টর্ট ল এবং কন্ট্রাক্ট লয়ে দিয়েছো, আসলে কি তুমি জানো, তুমি বলো তো এটা। তো স্যার অবাক হয়ে গেলেন, হি ওয়াজ স্যাটিসফাইড। এখন বললো কিভাবে শিখেছে, আমি বললাম যে গ্ল্যানভিল উইলিয়ামসের বইটা স্যার আমার হাতে আছে। গ্ল্যানভিল উইলিয়ামস বইয়ের ওর চ্যাপ্টার ওয়াইজ আছে, ওখানে দেখবে যে কেমন করে সাইটেশন দিতে হয়, কেমন করে রেফারেন্স দিতে হয়, প্লেন্টিফের নাম ভুলে গেলে কি করব, মামলা সাল ভুলে গেলে কি করব, সেটার আবার লেখার একটা ধরন আছে। সো আমাদের সময়ে কিভাবে বই পড়ে সিনেমা দেখে করা যায়, রাইট, সিনেমা দেখা, বই পড়া, হিস্ট্রি পড়া, কিভাবে ল শেখার সাথে কানেক্ট করা যায়। একদম, তার মানে লটা যে একটা পরিবেশনা, এটা তখন ছিল একটা রুচির বিষয়, বা একটা
শব্দটাকে আমি বলবো নজর পছন্দের বিষয়। মানে আমি লটা বলবো বা আমি লটা লিখবো, আমি খাতায় উপস্থাপন করব, সেটা একটা রুচি এবং পছন্দের বিষয়। সেইটা যখন আরো মহত্তম মানুষদের সংস্পর্শে আসলো, তখন নতুন একটা রূপ পেল। তো সেইটা আমি খুবই লাকি যে রাজশাহীর ছাত্র হলেও তুমি জানবে যে পরবর্তীকালে আমি হিউম্যান রাইটস সামার স্কুলে চান্স পাই। সেটা ছিল 2003 সালের ডিসেম্বরের ঘটনা। তো আমি যখন সামার স্কুলে চান্স পাই তখন ঢাকা আসলাম, এবং সব ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আসলো বাছাইকৃত। মিজান স্যার আসলেন, তারপরে আরো অনেক শিক্ষকেরা আসলেন, ইউবরাজ চন্দ্রলা আসলেন। তো এই যে বৃহত্তর পরিবেশে নতুন মানুষদেরকে দেখলাম আমি তখন তাদের সান্নিধ্যে এসে আমার আরো একটা নতুন একটা ধারা তৈরি হলো, নতুন একটা চিন্তার জগৎ তৈরি হলো। এবং পরবর্তীকালে আমরা সিএলআর নামক একটা প্রোগ্রাম করলাম, খাসিয়া অঞ্চলে গেলাম, তাদের জীবনের উপরে গবেষণা করলাম। তারপরে এসে ঢাকায় এসে আমরা প্রায় 10-12 জন, কাউসার ছিল, লুবনা ছিল, লিজা ছিল, তারা প্রত্যেকেই এখন তাদের নিজস্ব জগতে প্রতিষ্ঠিত। প্রত্যেকেই প্রত্যেকের কাছে শিখেছি, এবং তোমার গবেষণার ভাষা, আইনকে বিশ্লেষণ করার ভাষা, সবই আমি তখন ওদের কাছ থেকে এসে নতুন নতুন একটা স্পর্শ পেয়ে আবার শিখলাম। সুতরাং আমার জীবনে রাজশাহীর শিক্ষকদের পাশাপাশি এই বাইরে এসে পরবর্তীকালে আমি কয়েকজন ছাত্র এবং কয়েকজন শিক্ষক, তাদের সান্নিধ্যে এসে আমার আইনের চিন্তা জগতে নতুন ধরনের এক ধরনের বিচলন ঘটেছে। তো তার মধ্যে বলতে হবে অবশ্যই মিজান স্যারের নাম বলতে হবে, সলিমুল্লাহ খানের নাম বলতে হবে। শিক্ষকতায় যখন চলে এসে 2004 সালে 2.5 বছর তার সঙ্গে একই সঙ্গে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি। সুতরাং পুরো শিক্ষকদের রুমই একটা ক্লাসরুম হয়ে যেত এবং তার কাছে আমরা শিখতে পারতাম। তারপরে প্রফেসর শাহ আলম স্যার তখন কিছুদিন একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়িয়েছিলেন। তো এই তিনজন তোমার বিখ্যাত মানুষ, তাদের সান্নিধ্যে আসতে পেরে পরবর্তীকালে আমার যে ভাবনা বা শিক্ষাগুলো রাজশাহী ইউনিভার্সিটি থেকে পেয়েছিলাম, সেগুলোকে আমি নতুন ভাবে শানিত করতে পেরেছি। দারুণ মাসুম ভাই, এই জায়গাটা খুব সুন্দর। এই যে নিজের পরিস্থিতির বা অবস্থাকে স্বীকার করেও তিনটা নতুন নতুন জায়গার কথা বললে তুমি, যে একটা এক্সেপশনাল কোনো ধরনের রিসোর্স খুঁজে বের করা, যেটা আসলে আমরা বই বলছি, বা কোনো ধরনের ভান্ডার, এখন ছেলেমেয়ের জন্য ওয়েবসাইট হতে পারে, বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো গাইডলাইন হতে পারে, সামথিং ভেরি এক্সট্রাঅর্ডিনারি প্রবাবলি, ওরকম কিছু রিমার্কেবল কিছু খুঁজে বের করা, এটা তালাশ করার একটা অংশ তোমার বিদ্যা থেকে পাওয়া গেল, অভিজ্ঞতা থেকে। দ্বিতীয় জিনিসটা গুরুত্বপূর্ণ, মানুষ, মানে নিজের চারপাশে যে মানুষরা বরাদ্দ হয়ে আছে, ক্লাসরুমে শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বন্ধু, তার বাইরে গিয়েও অন্য মানুষদেরকে খোঁজা, অন্য বিশ্ববিদ্যালয়ের, সমাজের অন্য জায়গার, যেটা তোমাকে সাহায্য করেছে, এটা একটা দারুণ অংশ হলো। 3 নম্বর, আমি যদি ঠিক বুঝে থাকি, যে কাজ করতে থাকা, ওটা বুঝতে পারা হলেও শুধু পাওয়াই না, তারপরে সেটা অনুযায়ী এই যে রিসার্চের মধ্যে যুক্ত হলে, জিনিস শেখার পরে নিজে নিজে তালাশ করতে থাকলে, দ্যাট ইজ অলসো এ গাইডলাইন। আই বিলিভ যে এই তিনটা জিনিস আমাদের যারা শুনছেন, দে উইল বি অলসো পিকিং দিস থ্রি থিংস আপ। আরেকটা জিনিস আমার মনে হয় শেখার দরকার, সেটা হচ্ছে আমি ছিলাম একটা গাঁয়ের ছেলে, একেবারে ধরো যে মধ্যবিত্ত পরিবারের স্কুল মাস্টারের ছেলে। তো আইন আমার প্রথম দিকে পড়ার কোনো ইচ্ছে ছিল না। বাবা চেয়েছিলেন যে আমি মেডিকেলে পড়ি। তো মেডিকেল সায়েন্স বা এরকম কিছু সাবজেক্টে পরীক্ষা দিলাম, আমি সুযোগ পেলাম। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে সুযোগ পেলাম এবং রাজশাহী ইউনিভার্সিটিতে গেলাম। বলা গেলে মানে বলা যেতে পারে যে আইন সাবজেক্টের ভালোবাসায় পড়লাম। এই ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ। এক, নিজের থেকে সাবজেক্টটাকে ভালোবাসা, আর একটা হচ্ছে আমার মধ্যে মানুষের ভালোবাসা পাওয়ার লোভ কাজ করতে। এই এই লোভটা আমাকে ভালো করতে উদ্বুদ্ধ করেছে। মানে হলো কেমন, যে আমার বন্ধুরাই ভাবছে যে মাসুমের ভালো করা উচিত, বা হি হ্যাজ দ্য পটেনশিয়াল টু বি দি ফার্স্ট বয় অফ দ্য ক্লাস। এখন যেহেতু ওরা বলছে আমার ভালো হওয়া উচিত, সুতরাং আমার ভালো হওয়া উচিত। মানে আমি কিন্তু বোধ করছি না যে আমার ভালো হওয়া উচিত। অর্থাৎ মানুষের মধ্যে নিজের সম্ভাবনা সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করে দেওয়াটা গুরুত্বপূর্ণ। তারা যদি তোমাকে ওরকম প্লেসে নিয়ে যেতে চায়, তার যোগ্য সম্মান যদি তুমি দিতে পারো, তাহলে নিজের মধ্যে অবশ্যই ভালো করার একটা তাগিদ বা কি বলবো যে প্রণোদনা কাজ করে। ওকে, থ্যাংক ইউ মাসুম ভাই। একটা জিনিস একটু বলো তো, যে
সংবিধান পড়তে পড়তে তোমার অনীহা হয়নি যে কেন পড়বো, কি কাজে লাগবে, এদেশের মধ্যে তো এটা দরকার নেই, মানা হচ্ছে না, কাইন্ড অফ ডিমোটিভেশন? ডিড ইউ এভার সেন্স দ্যাট? না, এটাকে ঠিক আমি মোটিভেশনের অভাব বলবো না। ওকে, ফ্রাস্ট্রেশন যদি বলো। এই মোটিভেশনের দুইটা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে একজন ছাত্র, একজন নবীন আইনের ছাত্র, তার ব্যক্তিগত জীবনের প্রতিকূলতা, আর একটা হচ্ছে জাতীয় জীবনের প্রতিকূলতা। তো ব্যক্তি জীবনের প্রতিকূলতা এগুলো বেশিরভাগ সময় আমাদের ছাত্রছাত্রীরা ওভারকাম করতে পারে না, এবং many of them succumb to this familial personal challenges, এবং তারা তখন বিষয় থেকে তাদের ভালোবাসাটা চলে যায় এবং তারা পড়তে পারে না। মানে ধরো কেউ একজন প্রেমে ব্যর্থ হলো, বা কারো বাবা তাকে আর টাকা দিতে চাইলো না, বা ধরো তার এখন উপস্থিত প্রেমিকাকে বিয়ে করা দরকার, বা তার এখনই একটা চাকরি পাওয়া দরকার, এই সব চ্যালেঞ্জগুলো, এটা একটা ডিমোটিভেশন না হলেও জীবনের চ্যালেঞ্জ বলবো। সেই চ্যালেঞ্জগুলো কম বেশি আমাদের কিন্তু মধ্যবিত্তের জীবনে আছে। কিন্তু এর বাইরে গিয়ে যখন একজন আইনের ছাত্র জাতি, সমাজ এবং দেশকে নিয়ে ভাবতে শিখবে, তখন এই চ্যালেঞ্জগুলো তার কাছে গৌণ হয়ে যাবে। সুতরাং আমার কাছে হচ্ছে, আমি সবসময় একজন রাজনীতি সচেতন মানুষ। আমি কখনো রাজনীতি করিনি, কিন্তু রাজনীতিকে আমার প্রিয় বিষয় হিসেবে ভেবেছি। অর্থাৎ যে আইনের ছাত্রের কাছে রাজনীতি মুখ্য নয়, সে কখনোই আইন শিখতে পারবে না। এবং সংবিধান এবং জাতীয় রাজনীতি একে অপরের পরিপূরক। জাতির প্রতিটা সন্ধিক্ষণে সংবিধানের বিষয় পুরো জাতিকে ভাবিয়েছে। এবং তুমি যদি খুব নজর দিয়ে দেখো, তাহলে দেখবে যে এক একটা সাংবিধানিক মামলা বা কনস্টিটিউশনাল লিটিগেশন আমাদের জাতীয় জীবনের প্রশ্ন হয়ে থেকে গেছে, বিশেষ করে কনস্টিটিউশনাল বহু ক্ষেত্রে। তো যেহেতু জাতীয় রাজনীতি এবং সংবিধানের পরিবর্তন বা সংবিধানের ট্রান্সফরমেশন, রূপান্তর বা ট্রানজিশন, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে এটা সবসময় আমার কাছে খুব খুব আকৃষ্টের বিষয় হয়েছে। সুতরাং দারুণ কথা। হ্যাঁ, মানে এটা একটা সাবজেক্ট না আসলে, হ্যাঁ, মানে পড়ার সাবজেক্ট না, শুধু জীবন সামগ্রিকভাবে। সামগ্রিক জীবন মানে হয় কি, যে একটা সায়েন্সের ছাত্র যে উদ্ভিদ বিজ্ঞান পড়ছে, অথবা ল্যাবে গবেষণা করছে কোনো একজন কেমিস্ট্রির ছাত্র, তার কাছে তো সংবিধান ওইভাবে মানে নিয়ে ধরা দেবে না। কিন্তু দিন শেষে সে টেলিভিশনে এসে ওই খবরটাই শুনছে, যেটা তার কাছে খুব অস্বস্তিকর, পীড়াদায়ক মনে হতে পারে। অথচ ওইটা নিয়ে তো আমি বসবাস করছি, কেননা আমি সংবিধান আইনের ছাত্র। সুতরাং একটা পর্যায়ে দেখা যায় যে দেশের প্রতি ভালোবাসা সংবিধানের প্রতিই ভালোবাসা, এবং ভাইস ভার্সা। মানে সংবিধানটাকে তুমি যদি ভালোবাসতে চাও, তাহলে তুমি দেশকে কেমন দেখতে চাও সেটা তুমি যেমন নিরূপণ করতে পারবে, আবার দেশের প্রতি ভালোবাসা থাকলে সংবিধানের রূপ কেমন হওয়া উচিত সেটা তুমি নিজের কাছে প্রশ্ন করতে পারবে। তো যেহেতু ওই যে বললাম, আমাদের যখন সংবিধানের মানুষপট গড়ে উঠছে, বা দেশের রাজনীতি ব্যবস্থা বা দেশের সরকার ব্যবস্থার প্রতি আগ্রহ জন্মাচ্ছে, তখন আমরা দেখেছি যে না রে, প্রতি পদে পদে এখানে সংবিধানের লঙ্ঘন। আমরা যখন জানতে পারছি যে না, এইভাবে ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তারপরে সামরিক শাসন এসেছে, সংবিধান হয় স্থগিত থেকেছে অথবা অকার্যকর থেকেছে, তারপরে স্বৈরাচারের পতন ঘটেছে, তারপরে ৩ জোটের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে, অলিখিত সংবিধানের মাধ্যমে নতুন ট্রানজিশন সৃষ্টি করা হয়েছে। এই যে নতুন নতুন এক একটা ইশারা আমাদের জাতীয় জীবনে এই সাংবিধানিক আইন দিয়ে গেছে, এই কারণে আমার কাছে এটা সবসময় ইন্টারেস্টিং বিষয়বস্তু বলে মনে হয়েছে। আরেকটা জিনিস আমার কাছে সবসময় মনে হয়েছে, যে বাংলা ভাষায় পৃথিবীতে একমাত্র লেখা সংবিধান, এটা আমাকে খুব মুগ্ধ করে। দুইটা ভাষা আমি যদি পাশাপাশি রেখে পড়ি, ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা, বাংলা ভাষাতে পড়লে তুমি দেখবে যে নতুন নতুন অর্থ তুমি মাঝে মাঝেই পাবে। সেজন্য আমি সংবিধানের ছাত্রদের বলি যে প্রতিদিন তুমি যদি একটা আর্টিকেল পড়ো সংবিধানের, তাহলে দেখবে যে নতুন একটা ভাবনায় তুমি উন্নীত হবে এবং নতুন একটা মিনিং পাবে। সেই জন্য সংবিধান সংবিধান সব আইনের গুরু হিসেবে এটা আলাদা একটা চিন্তার জগতে আলাদা একটা স্থান দখল করে রেখেছে বইটি।
জাস্টিস হাবিবুর রহমান স্যারের সাথে দেখা 2003 সালের ওই সামার স্কুলে। তো তাকে জিজ্ঞাসা করলাম যে সংবিধানের রূপ কি হওয়া উচিত। তিনি বললেন সংবিধানের একটা লেখায়ও তিনি লিখেছেন 98 সালে, যে একটা হচ্ছে সংবিধানের কাঠামো, যেটা আমরা রূপটা দেখতে পাই, আর একটা হচ্ছে সংবিধানের প্রাণ, মানে সাইকি। সুতরাং সংবিধানের একটা উপরের যেমন রূপ আছে, আবার ভেতরের রূপও আছে। এই যে ভেতরের রূপ যা সংবিধানকে বাঁচিয়ে রাখে, পরবর্তীকালে দেখলাম যে জাস্টিস গোলাম রব্বানী লিখেছেন যে জাতির আশা আকাঙ্ক্ষা, এই জাতির আশা আকাঙ্ক্ষা তো কোনো মরে না কখনো, সবসময় স্থায়ী থেকে যায়। সুতরাং 71-এর যে চেতনা বলি, ওই চেতনাটা তো কখনো মরে না। ঠিক একই কথা আবার আমি দেখতে পাচ্ছি যে আমেরিকার জাস্টিস লার্নেড হ্যান্ড তিনি বলছেন যে সংবিধান বেঁচে থাকে কোনো একটা জাতির হৃদয়ে। তো এই যে যে তোমার বিভিন্ন দিক সাংবিধানিক আইনের, এই বিষয়গুলো আমাকে খুব আকৃষ্ট করে এবং সবসময় এর প্রতি ভালোবাসতে বা এটাকে প্রিয় করে তুলতে আমার খুব কি বলবো যে ভূমিকা রাখে। চমৎকার মাসুম ভাই, এটা আমার মনে হয় যে খুব ভালো লাগলো, আমার শুনতে ভালো লাগছে যে কিভাবে তুমি এর মধ্যে প্রবেশ করছো এবং কিভাবে বিকশিত হচ্ছিলে। একটু যদি আমরা আরেকটা দিকে আলোকপাত করতে চাই, যখন তুমি ছাত্র ছিলে এবং তারপর আস্তে আস্তে প্রথম দিকে যখন শিক্ষকতায় ছিলে, আমি অসম্ভব সুন্দর কিছু বিষয় নিয়ে তোমার লেখা পড়েছি। আই ক্যান রিমেম্বার যে ওই সময়ে 106 নিয়ে একটা সুন্দর লেখা পড়লাম, সেই চিন্তাটা আমার কাছে মনে হয়েছিল খুবই নতুন। কতগুলো ক্রিটিক্যাল জায়গা, অম্বুডসম্যানের আইডিয়াটা সংবিধানের সঙ্গে কিভাবে মেলে, সেটা নিয়েও আমি সংবাদপত্রে তোমার লেখা পড়ি এবং পরে আসলে আরো রিসার্চ, ফর্মাল রিসার্চ পেপার আমার যোগ হয়। তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে কি তোমাকে আসলে ওই ছোট বয়সে লিখতে এবং লিখে প্রকাশ করতে আগ্রহী করে তুললো? কোনো সংকোচ হচ্ছিল না কিনা, সেটা তুমি কিভাবে পার হলে? নতুন শিক্ষার্থীদেরকে লেখার ব্যাপারে তুমি কিভাবে উৎসাহ দিতে চাও, বা তোমার এই বিষয়ে মত কি? রাইট, প্রথমে বলে রাখি একটা জিনিস মনে পড়লো, তুমি একটা আমাদের ছাত্রদের মুখপাত্র হিসেবে রাজশাহীতে একটা ল রিভিউ বোধ করি বের করেছিলে। সেখানে অম্বুডসম্যান নিয়ে প্রথম যে লেখাটা আমি লিখেছিলাম, সেটা তোমার অনুপ্রেরণায় লেখা। আমার মনে নাই একদম। অম্বুডসম্যান নিয়ে তোমার সম্পাদনায় একটা লেখা, মানে একটা পত্রিকা রিভিউ বেরিয়েছিল। ওইটা সম্ভবত রাজশাহীর ছাত্রদের বলার মতন প্রথম কোন, ছাত্রদের পক্ষ থেকে বলার মতন প্রথম কোন প্রকাশনা হয়েছিল। সুতরাং দেখো, এই জিনিসটাও কিন্তু ভেতরে এক ধরনের রয়ে গেছে এবং হঠাৎ করে মনে পড়লো। আমার মনেই ছিল না আসিফ ভাই। হ্যাঁ, আমার এখন মনে পড়ছে যে উই ওয়ার্কড হার্ড। রাইট। আসমা ম্যাডাম খুব দ্বিতীয়ত ইন্সপায়ার করেছিলেন করার জন্য। দ্বিতীয়ত ওই যে জহির স্যার বলে দিয়েছেন যে জাস্টিস মুস্তাফা কামাল মহিউদ্দিন ফারুকে বলছেন যে ল ইজ দ্য ফোকাল, পিপল ইজ দ্য ফোকাল পয়েন্ট অফ ল। সেইটা আমি যখন ঢাকাতে আসলাম, ওই যে তুমি গল্প বলো যে ঢাকাতে আসলাম কিছু মানুষের মুখ মনে করে ঢাকায় আসা। ঢাকা তো আমাদের জন্য একটা কি বলবো যে অনাবিষ্কৃত রাজ্য। হ্যাঁ, আমরা আসলাম, শাহাবুদ্দিন ভাই বিলিয়াতে কাজ করেন অ্যাম্বাসেডর অলিউর রহমানের সঙ্গে, রুমানা আপা, জাফরিন আপা, এরা একটা প্রজেক্টে কাজ করেন। জাজদেরকে ট্রেনিং দেওয়া হতো। হ্যাঁ, এখানে ডিস্ট্রিক্ট জাজ বা সাবঅর্ডিনেট জাজ যারা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হতো। তো ওইখানে আবার খুব বিখ্যাত মানুষেরা এসে বক্তৃতা দিতেন। জাস্টিস মুস্তফা কামাল ওইখানে বক্তৃতা দিয়েছেন। তো বক্তৃতাতে তিনি যেটা দিয়েছেন সেই রেকর্ডিংটা আবার আমাকে অনুলিখন লিখে আমাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। সেখানে দেখলাম যে উনি লিখছেন যে আর্টিকেল 106 ইজ প্রেসিডেন্টস পিআইএল, is a metaphorical PIL। তো মেটাফোর শব্দটা আমি আগে জানতাম, ধরো সাহিত্য রূপকল্প বা রূপভেদ বা এই যে যে অনুবাদই করো না কেন তুমি, এই যে পিআইএল এর মেটাফোর সে কেমন করে, মানে 106 প্রেসিডেন্ট, উনি বলছেন যে প্রেসিডেন্টকে মানুষের দুঃখে দুঃখিত হতে হবে এবং জাতীয় জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে উনি যদি সংক্ষুব্ধ ফিল করেন তবে তিনি অ্যাপিলেট ডিভিশনের মতামত চাইতে পারেন। দ্যাট স্ট্রাক মি ভেরি মাচ। 106 তাহলে কনস্টিটিউশনাল কিউরিওসিটি, সাংবিধানিক ঔৎসুক্য, উনার ওই আইডিয়া থেকে আমি আরো এলাবোরেট করে আমি ওই তোমার ডেইলি স্টারের ওই লেখাটা লিখলাম যে আর্টিকেল 106 কনস্টিটিউশনাল কিউরিওসিটি। পরবর্তীকালে ঢাকা ইউনিভার্সিটি ল জার্নালে আমি ওইটাকে আরো একটা জার্নাল আর্টিকেলের রূপ দিয়েছি, যেটা রিদওয়ান স্যার কমেন্ট করেছিলেন যে ফার্স্ট অফ ইটস কাইন্ডস ইন বাংলাদেশ।
আমি সংবিধানের সেই বিষয়টাকেই লেখার বিষয়বস্তু করে নিই, বা ভাবতে চাই যে বিষয়ে আমার নিজের কিছু বলার আছে, যেটা ইতিপূর্বে আর কেউ বলেননি, বা বললেও হয়তো আংশিকভাবে বলেছেন, সেটাকে আরো পরিশীলিত করে সুন্দর করে একটা কন্ট্রিবিউশনের জায়গায় নিয়ে যাওয়া যায়। সুতরাং ওইটা ছিল ফার্স্ট এভার একাডেমিক এন্ডিভার টু রাইট অন আর্টিকেল 106। সেটাকে আমরা বললাম যে কনস্টিটিউশনাল কিউরিওসিটি। এমনকি আর্গুমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে যে প্রেসিডেন্ট ইচ্ছে করলে ওই 106 এর আশ্রয় নিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নাও নিতে পারেন। মানে 48-এর 3 আমরা বলি যে 2টা কাজ বাদে সবকিছুতেই প্রধানমন্ত্রী দ্বারা তিনি বাধ্য। দারুণ ব্যাখ্যা। হ্যাঁ, কিন্তু ওটা তো 106 তো ওর বাইরে নিয়ে গেছি আমরা, এবং একজন মানুষের নিজস্ব মামলা করার ইনহেরেন্ট মানবাধিকারের বিষয়। এবং সেখানে তোমার ফুটনোটে লেখা আছে জুরিসডিকশনাল কোশ্চেন আকারে লেখা আছে। সো ওয়ান্স ইট ইজ আ ম্যাটার অফ সুপ্রিম কোর্ট জুরিসডিকশন, হাউ ক্যান ইউ মানে প্রিভেন্ট সামবডি লাইক দি প্রেসিডেন্ট টু রিফ্রেন হিম ফ্রম আস্কিং দি অ্যাডভাইস অফ দি সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন, রাইট? তো ওইটা ছিল তোমার এটা। এই যে দেখো, তাহলে নতুন একটা বিষয়, এই বিষয়টা আমাকে এমন একটা ভালো লাগা দিল যে আমি নতুন একটা বিষয় সম্পর্কে বলতে পারলাম। এরই কন্টিনিউয়েশন দেখো, যে এই মেটাফরিক্যাল ইউজ সাংবিধানিক আইনে কেমন করে ব্যবহার করা হয়েছে। সর্বশেষ আমার যে কাজটা, সেটাতে আমি একটা পেপার লিখেছি, একটা জার্নাল থেকে বেরোবে বাংলাদেশেই, নাম দিয়েছি হচ্ছে কনস্টিটিউশনাল মেটাফোর্স, সাম ইনসাইটস ফ্রম বাংলাদেশ। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 8th অ্যামেন্ডমেন্টে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাংবিধানিক ধারাবাহিকতাকে ব্যাখ্যা করেছেন স্যান্ড ডিউন, বালিয়াড়ি হিসেবে। বা মুস্তফা কামাল বলছেন মহিউদ্দিন ফারুকে যে আর্টিকেল 102 ইজ নট অ্যান আইসোলেটেড আইল্যান্ড। বা জাস্টিস হাবিবুর রহমান বলছেন যে এলুভিয়ান ডিলুভিয়ান অফ দি কনস্টিটিউশন, অথবা রিফরমেশন ইন সিটু। ভেরি ইন্টারেস্টিং। এই যে কানুনি কল্পনা, এই যে তোমার মেটাফরিক্যাল ইউজ, এই ভাষাগত দিকটাও আমাকে খুব আকৃষ্ট করে। কেননা সংবিধান আলটিমেটলি ভাষার প্রসারমানতাকেই সামনে নিয়ে আসে। আমেরিকার সংবিধানের 7টা আর্টিকেল কিন্তু 230 বছর ধরে সংবিধানটা বেঁচে আছে ব্যাখ্যার মাধ্যমে। ঠিক কানাডিয়ান কনস্টিটিউশনেও লিভিং মেটাফোর ডক্ট্রিনের মাধ্যমে তারা 1982 সালে তাদের যে চার্টার, সেটাকে তারা ব্যাখ্যা করে। আমাদের দেশেও আমি দেখলাম যে জাস্টিস সিনহা, জাস্টিস এটিএম আফজাল এবং আরো কিছু জাজেরা এই লিভিং মেটাফোরকে কি বলেছে, ইম্পোর্ট করেছেন। সুতরাং এই যে নতুন নতুন কি বলবো যে দিক, নতুন নতুন এক একটা ইশারা, এটা আমাকে খুব আকৃষ্ট করে এবং সংবিধানের প্রতি লেগে থাকতে উৎসাহ যোগায়। একজন নতুন ছেলে যে এখনো কোনোদিন ভাবেনি লিখবে, তাকে তুমি স্পেসিফিক কি গাইড করবে বলো তো? কিভাবে সে লেখার মধ্যে প্রবেশ করবে? এখন কেবল পড়ছে, বিভিন্ন জিনিস শুনছে, দু একটা প্রশ্ন হচ্ছে, কিন্তু এ তো নিশ্চিত যে সে লেখার মধ্যে প্রবেশ করলে অনেকেই লেখার মধ্যে প্রবেশ করতে পারে, এবং তাতে আমাদের পুরো আর্গুমেন্ট এবং ডেভেলপমেন্ট দারুণ হবে, নতুন আর্গুমেন্ট আসবে, তাই না? তো নতুন ছেলেটা এক্স্যাক্টলি, ধরো তুমি ক্লাসরুমে বসে আছো, বুঝতে পারছো যে তাকে উৎসাহিত করলে সে লিখতে পারে, সেই বক্তব্য শুনছে, তাকে তুমি কি বলবে? যেটা তার মনে আসলো এটা একটু দ্রুত তাড়াতাড়ি ধরে ফেলা। মানে তোমার আছে না, গ্রামে ঢেকি আছে, ঢেকি, তো ঢেকিতে ধান ভানা হতো এক সময়। তো ঢেকি আর যে মৌচাক, মৌমাছি ধরো বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে, ওই মৌচাকটা তোমার গাছে তুমি বসাতে চাও, তাহলে কি করতে হবে? তো গ্রামের একটা কুসংস্কারই বলো বা বিশ্বাস বলো, যে দ্রুত গিয়ে তোমার ঢেকিতে পাড় দিতে হবে। ঢেকিতে পাড় দিলে ওই মৌমাছিগুলো তোমার কোনো আম গাছে বা তোমার কোনো ঘরের চালে তোমার আতিথ্য বরণ করবে, সেখানে তুমি মধু পাবে। তো ঠিক তেমন ভাবে সাংবিধানিক আইনের যে মানুষগুলো বা চরিত্রগুলো আমাদের সামনে আছে, হ্যাঁ, সেই তাদের কোনো নির্দিষ্ট ভাবনা আমাদের মনে যখনই আসবে, তখন সেই বিষয়েই তোমার নিজস্ব যে ভাবনাটা আছে তাড়াতাড়ি লিখে ফেলা, তাড়াতাড়ি রিক্লেক্ট করে লিখে ফেলা। ধরো যে তুমি 5টা বাক্যই লিখতে পারলে, বা 10টা বাক্যই লিখতে পারলে, বা 2টা সেন্টেন্সই লেখো, লিখে ওইটাকে তুমি এখন কন্ট্রাস্ট করতে থাকো। মানে কাইন্ড অফ কি বলবো, যে
আরো একটা উদাহরণ দিতে হচ্ছে আমাকে এক্ষেত্রে, যে দেখবে যে মাছের মানে ঘাড়ে করে দুইটা ডেকসিতে মাছের রেণু নিয়ে অনেক মানুষ গ্রামে বা শহরেও হতে পারে মাছের পোনা বা রেণু বিক্রি করে, এবং তারা যখন থেমে যায় তখন ওই পানিতে তারা করে এরকম হাত দিয়ে পানিটা ঢেউ তুলতে থাকে, এটা বাঁচিয়ে রাখার জন্য। তার মানে হ্যাঁ, ওই আইডিয়াটাকে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে কি করতে হবে, সাথে সাথে ওই বিষয়ক লেখাগুলো পড়তে হবে, বা কাউকে একজন ফোন দিতে হবে, বা কাউকে একজন সক্রিয়তা থাকা, ওইটাকে তুমি নার্চার করলে, ডেভেলপ করলে, দেখবে যে ইউ হ্যাভ গট এ পিকচার এন্ড ইউ হ্যাভ গট এ লাইন অফ আর্গুমেন্ট। এইভাবে তুমি একটা লেখা, প্রথমে উচিত হচ্ছে নিজেদের মধ্যে নিজের জন্য লেখা, তারপর একটা পত্রিকার জন্য লেখা, তারপরে সেটা একটা রিসার্চ পেপারের জন্য লেখা, এমনকি আস্তে আস্তে সেই থিমটা কোনো মাস্টার্সের থিসিস বা এমনকি পিএইচডি থিসিসও হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ মাসুম ভাই। আরেকটা জিনিস, যে তোমার প্রশ্নের আরেকটা জিনিস মনে পড়লো, যে এখন পিএইচডি ছাত্র হিসেবেও এখনো কিন্তু আমি এই লেখাগুলো শিখছি, এখনো সঠিকভাবে অনেক জায়গায় রেফারেন্স লিখতে পারি না, ভুল হয়, এবং যখনই এটা রিভিউয়ের কাছে যায় আমার লেখাও রিজেক্টেড হয়ে যায়, এবং নতুন কারেকশনস দেন তারা। লিঙ্গুইস্টিক্যালি আমরা এখনো অনেক দুর্বল, সেই জন্য সবসময় অন্যের কাছ থেকে শেখা, এই মানসিকতাটা তৈরি করতে হবে। হ্যাঁ, আমি লিখেছি এইটা রাখা যাবে না, যে আমি লিখলাম আমার ভুল হতে পারে না, আমার লেখা কেউ এডিট করলো, এটা বলা ঠিক হবে না। সুতরাং সবসময় পিয়ার রিভিউ এবং ফিডব্যাক এই নেওয়াটা গুরুত্বপূর্ণ। তো নিউজিল্যান্ডে একজন প্রফেসর, তিনি আমাকে শিখিয়েছিলেন এই কথাটা, খুব সাধারণ একটা কথা, বলছেন যে লুক, some letters make a word, some words make a sentence, some sentences make a paragraph, some paragraphs make a page, some pages make a chapter, some chapters make a book. তাহলে each and every word and sentences are important. আমাদের ছেলেরা হয় কি, যে একটা বাক্য লিখে ছেড়ে দিয়ে আরেকটা কথায় চলে যায়, একে অপরের সাথে সান্নিধ্য থাকে না। এই সচেতন থেকে, মানে আমার পেছনের অফিস স্ট্যাম্পটা কোথায় সেটা যদি ব্যাটসম্যান জানে, তার বোল্ড হওয়ার সম্ভাবনা বা তার বেল উড়ে যাওয়ার সম্ভাবনা সুইং এ কম। এই সচেতন থাকা, সেটা একজন মানুষকে আমি মনে করি যে ভালো লিখিয়ে করে তোলে, ভালো লেখক করে তোলে, ভালো একটা আর্গুমেন্ট দিতে তাকে উদ্বুদ্ধ করে। ওকে ওকে মাসুম ভাই, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের কথোপকথনে। একটা জিনিস আমরা চাই যে তুমি একটু আমাদেরকে বলো, যে সংবিধান পড়ার মাধ্যমে সাংবিধানিক আইনের গুরুত্ব তো আমরা শুনলাম, পাশাপাশি আমি আসলে এটাকে একটা এডিশনাল অংশ হিসেবে বিবেচনা করতে অনুরোধ করছি, যে সংবিধান পড়ার মাধ্যমে তার আসলে অন্য সমস্ত পড়া কিভাবে সমৃদ্ধ হয়। মানে প্রত্যেকটা তো বিশ্ববিদ্যালয়ে 100 নম্বরের একটা সাবজেক্ট, একটা পড়া শেষ করার পরে সে আসলে অন্য পড়ায় চলে যায়। এখন সংবিধান পড়াটা যে আসলে একটা শুধু সাবজেক্টের মতো না, অন্য সমস্ত সাবজেক্টের উপরেও যে এর একটা প্রসারিত প্রভাব আছে, এই বিষয়টা যদি তুমি একটু আমাদেরকে এই বিষয়ে আলোকপাত করতে। একদম একদম, কেননা আমাদের ওই কথাটাতেই ফেরত যেতে হবে, যে একটা রাষ্ট্রের সকল আইন তার জন্মের বৈধতার জন্য সংবিধানের কাছে ঋণী, অর্থাৎ কোনো আইনই সাংবিধানিক ভাবনার বাইরে নেই। যেহেতু নেই, আইনের ছাত্র হিসেবে কি চুক্তি আইন, কি টর্ট আইন, কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, কি ল্যান্ড ল, কি ক্রিমিনাল ল, প্রত্যেকটা বিষয়ই আমাদের সংবিধানের নিরিখে ভাবতে হবে, এবং তার বাইরে নেই। আমার কাছে আফসোস লাগে যে এই একটা ধারাও লক্ষ্য করো, আমাদের যে উচ্চ আদালত রয়েছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দেয়ার অ্যাপ্রোচ, যে একজন মানুষের জামিন নিয়ে তারা দিনের পর দিন সময় ব্যয় করেন। ধরা যাক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো একজন ব্যক্তি, দ্যাট মিনস দি হায়ার কোর্ট ইজ অ্যাসিউমিং দি রোল অফ এ ক্রিমিনাল কোর্ট। তারা হয়তো একজন ব্যক্তির জামিন বা কনভিকশন এইসব নিয়ে, বা কোনো একটা মামলা চলতে পারে কি পারে না, এইসব নিয়ে বেশিরভাগ সময় মাথা ঘাটাচ্ছেন। অথচ উচ্চ আদালত মোর অফ এ কনস্টিটিউশনাল কোর্ট দ্যান এ ক্রিমিনাল অর রেগুলার কোর্ট। ঠিক আছে, সুতরাং
আমার কাছে খারাপ লাগে যখন উচ্চ আদালতের মধ্য থেকে একটা শুধুমাত্র স্ট্যাটিউটরি অ্যাপ্রোচ বা ক্রিমিনাল ল অ্যাপ্রোচ বের হয়ে আসে। সেখানে ক্রিমিনাল লকেও যে সাংবিধানিকতার আওতায় আনতে হবে, বিবেচনা করতে হবে, সেইটা আমাদের জুডিশিয়াল অ্যাপ্রোচে অনেক সময় আমরা সুস্পষ্টভাবে ধরতে পারি না। সুতরাং আমি মনে করছি যে এই জামিনের বিষয়টা ইজ এ লার্জ কোয়েশ্চেন অফ লিবার্টি, ইজ এ কোয়েশ্চেন অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন, is a question of movement. তাহলে ফান্ডামেন্টাল রাইটস এর কোয়েশ্চেন যখন আসবে, আলটিমেটলি দ্যাট নিডস টু বি স্ক্রুটিনাইজড ইন দি লাইট অফ কনস্টিটিউশন এন্ড কনস্টিটিউশনালিজম। ল্যান্ড রাইটস এর কথা ধরো, রাইট টু প্রপার্টি বা রাইট টু ল্যান্ড বা সোশিও ইকোনমিক ইমানসিপেশন, তাই না, টয়লিং মেসেজ, এসবের বিষয়ের সাথে জড়িত, ইগালিটারিয়ান সোসাইটি, তারপরে সোশ্যালিজম, এই বিষয়গুলো। তারপরে ধরো যে 42 এ প্রপার্টির কথা বলা হচ্ছে, এখানে কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে নাকি শুধুমাত্র অ্যাকুইজিশন বলছে? এই কারণেই আমরা ধরে নেব যে কালচারালি প্রপার্টি মিনস ল্যান্ডেড প্রপার্টি ইন বাংলাদেশ, whereas property also may mean my intellectual property, my innovation, my copyright, etc. So everything has its constitutional view. একটা হয় যে আমাদের দেশের শিক্ষকদের এই বিষয়ে ব্যাপক গবেষণার অভাব রয়েছে। দুই হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট গুলো দেয় সেইগুলো আমরা প্রবলভাবে একাডেমিক ভাবে অ্যানালাইসিস করতে পারিনি, যদিও রিসেন্ট একটা ট্রেন্ড রয়েছে সেটা আমরা গবেষণা করছি। এই চ্যালেঞ্জগুলো বাদেও আমি মনে করি যে একজন ছাত্রের, বিশেষ করে শিক্ষকরাই এ বিষয়ে দিক নির্দেশনামূলক ভাবে তাদের টিচিং মেথডোলজির মাধ্যমে, তাদের চিন্তা জগতের মাধ্যমে, তাদের ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে প্রত্যেকটা আইনেরই একটা সাংবিধানিক দিক ছাত্রের মনে প্রথিত এবং গ্রথিত করে দিতে পারেন। দারুণ দারুণ, একটা ভালো ফ্রেজ না, প্রথিত এবং গ্রথিত। ধন্যবাদ মাসুম ভাই। আমরা প্রায় শেষে চলে এসেছি। আমার শেষ প্রসঙ্গ যে যে ছেলে মেয়েরা সেকেন্ড ইয়ারে বা সেকেন্ড সেমেস্টারে থাকছে, মানে পড়ার দ্বিতীয় পর্যায়ে আছে, সংবিধান তো সাধারণত এভাবেই পড়ছে, ফান্ডেড এবং নন ফান্ডেড ইউনিভার্সিটি মোটামুটি এভাবেই আছে। প্রসঙ্গ হচ্ছে তারা সবাই তো তোমার সঙ্গে ক্লাসরুমে নানা কারণে তারা তোমাকে পায় না বা পাবেও না। তুমি তাদেরকে সংবিধান পড়ায় উৎসাহিত করার জন্য লয়ের একজন ছাত্রকে পার্টিকুলারলি কি বলবে তাদেরকে, যারা তোমার সাথে দেখা হচ্ছে না কিন্তু তুমি তাদেরকে বলার সুযোগ পেয়েছো? খুবই অল্প সময়ের মধ্যে বলে দিতে হবে জীবনের মূল বাণী, যেটা দিয়ে সে সংবিধান পড়বে। ধরো এরকম একটা দায়িত্বের মধ্যে তুমি পড়লে, কি বলবে তুমি তখন? না, আমি একটা পরামর্শই দিই যে বেশি বেশি কেস ল পড়তে হবে, অর্থাৎ জাজমেন্ট পড়তে হবে। জাজদেরকে যদি পড়া যায় তাহলে যে যত বেশি কেস লয়ে রিচ, সে তত বেশি কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সে রিচ, এবং সে সময়টাকে ধরতে পারবে। হ্যাঁ, যে যখন কেসটা ডিসাইডেড হয়েছে, অর্থাৎ সেই কাজী মুখলেসুর রহমান বা 8th অ্যামেন্ডমেন্টের রাজনৈতিক প্রেক্ষাপট বা 92 এর প্রেক্ষাপট বা 96 এর প্রেক্ষাপট বা 2005-এ যখন তত্ত্বাবধায়ক সরকারকে এম সলিমুল্লাহ মামলায় হাইকোর্ট বলছেন যে না এটা সাংবিধানিক, অথচ 6 বছর পরে জাস্টিস খায়রুল হক বলছেন 2011 সালে যে না এটা অসাংবিধানিক। তাহলে নতুন রাজনৈতিক কি পট পরিবর্তন ঘটলো এবং জাজ আসলে কি লিখেছেন ওখানে? ফর এক্সাম্পল, আমার কাছে ইফতেখার মাঝে মাঝেই মনে হয় যে জাজেরা কাদের জন্য লেখেন এই প্রশ্নেরই সুরাহা হয়নি আমাদের। তারা কি শুধুমাত্র নিজেদের জন্য লেখেন, নাকি দুই পক্ষের আইনজীবীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জাজমেন্টটা লেখেন, নাকি সরকারকে কাল্পনিকভাবে প্রতিপক্ষ ভেবে লেখেন, নাকি সমগ্র মানুষের জন্য লেখেন? এই প্রশ্নের যেহেতু সুরাহা হয়নি, সেহেতু জাজদের জুডিশিয়াল মানুষ, বিচারিক মনন সঠিকভাবে কখনোই আঁচ করতে পারিনি। এবং জাস্টিস সিনহা 16th অ্যামেন্ডমেন্টে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমরা সঠিকভাবে না পড়েই আমরা এর একটা মানে বের করেছি। আমার কাছে মনে হয়েছে, আমার একটাই পরামর্শ ছাত্রদের কাছে, যে টু রিড দি জাজমেন্টস ইন ডিটেল, ওনলি দেন ইউ ক্যান এনরিচ ইয়োরসেলফ ইন কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স। যেহেতু আমি এইভাবে কেস পড়ে নতুন নতুন মানে পাই,
সেহেতু ছাত্ররাও ওইভাবে মানে পেলে আমার কাছে একটা সংযোগ স্থল বোধহয় আমি পাবো। আর একটা হচ্ছে, আমি খুব ফরচুনেট যে শুধুমাত্র জগন্নাথ বলে না, ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে বেশ কিছু ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ একটা প্ল্যাটফর্ম আমার। আর একটা হচ্ছে আমাদের যে ইউনিক ইনস্টিটিউশন লাইক দি হিউম্যান রাইটস সামার স্কুল, সেখানে যে 24-25টা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রতি বছর আসে, সেখানে আমরা তাদের দেখা পাই, তাদের সঙ্গে আমাদের একটা কি বলবো যে বিনিময় ঘটে, ভাবের বিনিময় ঘটে, সম্পর্কের একটা নতুন দিগন্ত সূচিত হয়। তো এইভাবে সামহাও কোনো না কোনো ভাবে আমি তাদের কাছে প্রাসঙ্গিক থাকতে চাই, এবং আমি খুবই খুশি হব যে ছাত্রছাত্রীরা যদি এইভাবে আমাদের সঙ্গে সময় বা আমাদের সঙ্গে সংযোগ বা সম্পর্ক বা কি বলবো যে চিন্তার বিনিময় রেখে চলে, আমার কাছে খুব এটা ভালো লাগে। এবং এখন জাস্ট এটা ক্লিকস অ্যাওয়ে, আমি বলি আর তুমি বলো, উই আর এ ক্লিকস অ্যাওয়ে। এটা খুব ভালো হলো মাসুম ভাই। আমিও এটা চাই যে ছেলেমেয়েরা যারা এই কথা শুনছেন তারা যেন বিভিন্ন প্রয়োজনে, কৌতূহলে, যে কোনো প্রেক্ষাপটে তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। আমাদের দেশের সামনের যে একটা পরিবর্তন আমরা আশা করছি, পরিবর্তন এই অর্থে যে আমরা অর্থনৈতিক যে গতি অর্জন করেছি সেটা সাংস্কৃতিক এবং ন্যায়ের দিকে, তার সামাজিক শক্তির দিকে আমরা আরো 15-20 বছরের মধ্যে পরিবর্তন করব, তারই প্রস্তুতি পর্ব। আমরা যারা শিক্ষকতায় রয়েছি, যারা আইন পড়ার সঙ্গে রয়েছে, আমি খুব মনে করি যে তাদের এখন এটা ইনভেস্টমেন্ট। তো আমরা এখন যদি মনোযোগ দিয়ে আমাদের ছাত্রদেরকে নির্মাণের মধ্যে আমাদের যোগাযোগকে সক্রিয় রাখতে পারি এবং নির্মাণে নিজেরা যুক্ত থাকতে পারি এবং তারাও সক্রিয় থাকে, নিঃসন্দেহে এটা দারুণ ঘটবে। ওই প্রক্রিয়ায় আসলে ত্যাগের জায়গাটা জরুরি আর কি, একটু ছাত্রদের সঙ্গে যোগাযোগ করা, সময় দেওয়া, তারাও যোগাযোগ করা, সংযোগ হওয়াও জরুরি। তো তুমি যে এইভাবে আমন্ত্রণ জানালে আমার কাজ কিছুটা কমে গেল। আমিও আসলে ছেলেমেয়েদের এই আহ্বানই করতে চাই যে প্লিজ কিপ ইন টাচ। যত আমাদের এই শহরে এবং দেশে এবং দেশের বাইরে এই সংবিধান নিয়ে যত মানুষকে কাছাকাছি পাওয়া যায়, সকলের সঙ্গে যেন আমরা আমাদের অন্তত যোগাযোগটা, কথা বলাটা, প্রশ্নটা, তার মতামতটা, আমার মতামতটা বলা, তারটা জানা, এই প্রক্রিয়া যেন জারি রাখতে পারি। দিস ইজ one of the initiatives that definitely will pay us back with better results and better outcomes. তো মাসুম ভাই, আমরা আমাদের আলোচনা অনেক দূর নিয়ে এলাম এবং অনেক ধন্যবাদ। ইউ হ্যাভ গিভেন টাইম। এবং আমি জানি যে ইন্টারনেটে এরকম কথা বলা সবসময় খুব স্বাদু হয় না। স্টিল ইট ওয়াজ গুড। তোমার সাথে কথা বলে আমি সবসময় অনেক কিছু শিখি। আমাদের ছাত্ররাও আশা করি এই রেকর্ডিং এর মাধ্যমে উপকৃত হবে। তো আমরা কথোপকথন শেষ করব, তার আগে তুমি যদি সংক্ষেপে আরো কিছু বলতে চাও, দু একটা কথায়, তোমার কথার মাধ্যমে শেষ করতে চাই। ঠিক আছে, ওই কথাটা আরেকটু বলে তারপরে আমার এইটা, যে অন্যান্য বিষয়গুলো সংবিধানের আওতায় আনা। আমাদের জাতীয় জীবনে কিছুদিন ধরে রেপ ইনসিডেন্ট খুব বদার করলো। দেখো যে চরিত্রের যে এভিডেন্স, নৈতিকতার যে মানদণ্ড, পাবলিক মানদণ্ড, আমরা সংবিধানে লিখেছি যে প্রস্টিটিউশন জাতীয় চরিত্রের বা নৈতিক চরিত্রের একটা খারাপ দিক বিধায় এটা নিরুৎসাহিত করতে হবে রাষ্ট্রই করবে। ঠিক ফিটজেমস স্টিফেন কিন্তু ওই 1800 কি বলবো যে তার যে সাক্ষ্য আইন 1872 সালের ইমোরাল ক্যারেক্টারের সংজ্ঞা দিয়ে রেখেছেন, আর 33 সালে আমরা লিখেছি যে প্রস্টিটিউশন হচ্ছে নারীদের। সুতরাং আমাদের জাস্টিস সিস্টেম দেখাতে চায় যে যে নারী ভিকটিম হয়েছেন তার চরিত্র খারাপ। তাহলে এর সঙ্গে আলটিমেটলি সংবিধানের বেঁধে দেওয়া নৈতিকতার মানদণ্ড স্থাপন করা আছে। তো এইভাবে প্রত্যেকটা ইস্যুই সংবিধানের আলোকে দেখা যায় বা ইন্টারপ্রেট করা যায়। তো আমার আজকে তোমার সাথে আলোচনা অংশগ্রহণ করতে পেরে সবসময় আনন্দের। তোমার কাছ থেকে আমি শিখি এবং ইনফ্যাক্ট তুমি অনেকের আদর্শের মধ্যে, অনেক মানুষেরই আদর্শ, তার মধ্যে আমিও একজন আছি তোমার ভক্ত হিসেবে। Not really, I'm sure. তোমার ভক্ত হিসেবে আমরা আশা করছি যে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে অবশ্যই আরো যোগাযোগ বাড়িয়ে দেবে এবং উই উইল হ্যাভ এ কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল ইন্টারাকশন অলওয়েজ। সেটা আমরা আগেই বলেছি যে উই আর এ নিউ কি বলবো যে breed of law teachers who wants to interact with the new generations and want to extract the best
হোয়াট উই হ্যাভ। সুতরাং তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ মাসুম ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি শিওর যে ছাত্ররা দারুণভাবে অনুপ্রাণিত হবে। শুভকামনা, আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন।